আমার নাম আনিসুল হক আনসারি। আমি আমার পড়াশোনা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, শাহজালাল ইউনিভার্সিটি। এরপর আইবিএ থেকে একটা কোর্স করি, এর মাঝামাঝি এরপর হচ্ছে আমি কিছু সার্টিফিকেশন করি, লিন ম্যানুফ্যাকচারিং ফ্রম জাপান, তারপর ASQ 6 Sigma ব্ল্যাক বেল্ট, ASQ ফ্রম USA, এসি কোয়ালিটি অর্গানাইজেশন, এবং আরও কিছু অন দ্য জব চাকরি করতে করতে কিছু তো ট্রেনিং নিতেই হয়। আমার ক্যারিয়ার হচ্ছে, আমি কাজ শুরু করি একটা জাপানিজ সুইং মেশিন কোম্পানি দিয়ে, এরপর RNG ট্রেডে, আমি এর মাঝখানে B2B সেলসেও ছিলাম, অর্থাৎ ডিরেক্ট সেলসের মার্কেটিং, তাও ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, ইন্ডাস্ট্রিয়াল থ্রেড। আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন, কোটস নামে একটা কোম্পানি আছে, থ্রেড অর্থাৎ সুতা, দে আর নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড। আমি ওদের ওখানেও কাজ করেছি। আমার কিছু সময়ের জন্য আমার একটা কোম্পানির হয়ে তাদের অন্য দেশের প্রজেক্টও কাজ করার সুযোগ হয়েছে। তো এর পাশাপাশি আমি অলমোস্ট 9 বছর পার্ট টাইম ক্লাস নিতাম। সেটা হচ্ছে আমাদের একমাত্র ফ্যাশন ইউনিভার্সিটি, যেটা হাইলি রিকগনাইজড এখনও পর্যন্ত আর কি। এটার আগের নাম ছিল BIFT, এখন BUFT। এর পাশাপাশি আমি BGM-এর সাথে কিছু কনসালটেন্সি করি। শ্রীলঙ্কা ইপিজেটের সাথে আমার কিছু কনসালটেন্সি হয়, আমি ওখানে যাই ট্রেনিং দিতে। দ্যাটস ইট, এই আর কি আমার টোটাল ক্যারিয়ার। সো ফার্স্ট অফ অল, টেক্সটাইল টুডের এই প্রজেক্টে, এই যে এটা একটা অনেক বড় প্রজেক্ট, এই প্রজেক্টে আমি হয়তো সময় পাবো 40-45 মিনিটস। আমি জাস্ট চেষ্টা করব প্র্যাকটিক্যাল ফিল্ডে কিছু সিম্পল এরিয়া, যে জায়গাগুলো অ্যাকচুয়ালি স্মল but it has a continuous big impact on the performance of the operations, ওখানে আপনাদের কি কি কাজ করার স্কোপ আছে সেটা একটু হাইলাইট করা। আপনারা যখন আপনারা তো সবাই RNG ইন্ডাস্ট্রিতেই কাজ করবেন, ইন্টারেস্টেড নাকি? আগে এটা শুনে নিই, মানে RNGর বাইরে ইন্টারেস্টেড কেউ আছেন কি না এখনো পর্যন্ত? থাকতে পারে। আমি ধরে নিলাম ম্যাক্সিমামই RNG ইন্ডাস্ট্রি, কারণ আমি কথা বলবো এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ নিয়ে। এর বাইরের ইন্ডাস্ট্রি সম্বন্ধে আমার জ্ঞান একেবারেই নেই। সো খুব কমন একটা টপিক হচ্ছে কোয়ালিটি প্রবলেম, অথবা ডিফেক্ট, অথবা রিজেকশনস। সো এটা আপনি এই ইন্ডাস্ট্রির সাপ্লাই চেনের, সেটা ডাইংয়ে যান, নিটিংয়ে যান, তারপর উইভিংয়ে যান, কাটিংয়ে যান, সুইংয়ে যান, ফিনিশিংয়ে যান, ওয়াশিংয়ে যান, সব জায়গায় এই তিনটা ওয়ার্ড ভেরি প্রমিনেন্ট। এখন আমরা যখন অপারেশনসের এফিসিয়েন্সি অথবা আপনার ইফেক্টিভনেস নিয়ে কথা বলি, কি কারণে আমাদের প্রোডাকশন বা এফিসিয়েন্সিগুলো কম হয়, মূলত আমাদের প্রসেসগুলো, এটা অনেকগুলো প্রসেস, বিভিন্ন প্রসেসে এই ডিফেক্টগুলো হওয়ার কারণে ওই পার্টিকুলার প্রসেসে গিয়ে কিছু সময়ের জন্য আমার ম্যানুফ্যাকচারিংটা স্টাক হয়ে যায়। সো আমাদেরকে কি করতে হয়, যারা কাজ করি আমাদের ফিল্ড লেভেলে, পার্টিকুলার ওই জায়গায় যে কাজ করে তাকে নিয়মিত নজর রাখতে হয় যে আমার এই সেকশনে 8টা প্রসেসে কোথাও কোনো কোয়ালিটি ইস্যু হচ্ছে কিনা, এছাড়া আর কোনো কারণ নাই। মূলত 95% কেসেস হচ্ছে যে বিভিন্ন ধরনের কোয়ালিটি ইস্যুর কারণেই প্রসেসগুলো স্টাক হয়ে যায়, এবং এটার কনসিকুয়েন্স হচ্ছে প্রোডাক্টিভিটি কম হয়। এখন তো এখানে বিভিন্ন এরিয়া আছে, আমি ছোটোখাটো কয়েকটা এরিয়া যেটা খুব কমনলি আপনারা শুনে থাকবেন, সেই এরিয়া নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। ওয়ান অফ দ্য এরিয়া হচ্ছে, আপনারা যখন কাজ করতে যাবেন তখন ফর এক্সাম্পল একটা সুইং প্রোডাকশন ইন্ডাস্ট্রি, অর্থাৎ আপনার RNG তো বিভিন্ন সেগমেন্ট আছে, ওয়াশিং, ফ্যাব্রিক, নিটিং, ডাই। ধরলেন গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং, যেখানে গার্মেন্টসটা তৈরি করা হয়, সেখানে কি হয়, কাটিং হয়, সুইং হয়, ফিনিশিং হয়, আর এর বাইরের কিছু হয়তো এমব্রয়ডারি, প্রিন্টেড হতে পারে। সো শিপমেন্টের সময় আমার 1000 পিসের অর্ডার, সেটার কত পিস গেল, কত পিস রিজেক্ট হলো, যেটা রিজেক্ট হয় ওটা শিপমেন্ট যায় না, ওটা টোটাল লস। এটাই প্রমিনেন্ট ওনারদের কাছে। কেন?
এটা ওয়েস্টেজ। তো এটা নিয়েই সবার মাথা ব্যথা। আর এটাকে যদি আপনি প্রপারলি অ্যানালাইসিস করতে পারেন, ইউ ক্যান গো ব্যাক টু দ্য রুট কজ। একটু আগে ভাই একটা কথা বলছিলেন, ইনফরমেশনস অ্যান্ড ডেটা। ইনফরমেশনস কি? ইনফরমেশন হচ্ছে আমার লাস্ট ফেব্রুয়ারি মাসে, এটা একটা কেস স্টাডি, অ্যাকচুয়াল কেস স্টাডি, অ্যাকচুয়াল ডেটা, ABC যে কোনো একটা ফ্যাক্টরি। ফেব্রুয়ারি মাসে টোটাল যে গার্মেন্টসগুলো রিজেক্ট হয়েছে, তারা শিপমেন্ট করেছে 1 মিলিয়ন পিসেস, তার ভিতর কয়েক হাজার রিজেক্ট হয়েছে। সে রিজেক্টগুলোকে যদি আমরা সেগ্রিগেট করি, সুইং ফিনিশিং অর্থাৎ গার্মেন্টস মেকিংয়ের কারণে রিজেক্ট 35%, ওয়াশিংয়ের কারণে রিজেক্ট 56%, আর ফ্যাব্রিক ফল্টের কারণে রিজেক্ট 9%। এটা কি ইনফরমেশন না ডেটা? This is information. This is not at all data. This is information. আপনারা স্টুডেন্ট আছেন, শিখছেন, আরও শিখবেন। প্লিজ, এখন আপনাদের সবচেয়ে সুখকর সময় পার করছেন। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার ধারণা ছিল সবচেয়ে দুঃসময় পার করছি, কখন বের হব, কখন চাকরিতে ঢুকবো, আই উইল গেট মাই ফ্রিডম, দেন আমাকে কেউ ঠেলাঠেলি করবে না, কেউ আমার হিসাব নেবে না সন্ধ্যায় বাসায় আসলাম। দিস ইজ রং, কমপ্লিটলি রং। আমি খুব বেশি দিন হয় না স্টুডেন্ট থেকে বেরোচ্ছি। দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট টাইম ইউ আর পাসিং। সো এই সময়টাতে আপনারা কিছু জিনিস যদি সম্ভব হয় শেখার চেষ্টা করেন, সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস। এটাই আপনার অল দ্য ওয়ে কাজে লাগবে। আপনার প্রজেক্ট করবেন, ওখানে লাগবে। আপনারা বাসায় আপনার বাসার খরচ, সেটাও লাগবে। আপনি যদি কোনো এক সময় বিয়ে করতে যান, ওখানেও কিন্তু ডেটা, আপনি কাগজ নিয়ে বসে যাবেন, কয় টাকা খরচ হবে, কয় টাকা কী হবে, কয় টাকার গিফট পাবো, এক্সেট্রা এক্সেট্রা। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা। এটা হচ্ছে ইনফরমেশন। এখান থেকে আমরা কি দেখতে পাই? আমার ফেব্রুয়ারি মাসে টোটাল যা রিজেক্ট হয়েছে তার মধ্যে ওয়াশিং রিজেক্ট ম্যাক্সিমাম, সেকেন্ড হচ্ছে সুইং ফিনিশিং রিজেক্ট, থার্ড এবং সবচেয়ে নমিনাল হচ্ছে ফ্যাব্রিক রিজেক্ট। এখন ওয়াশিং রিজেক্ট ম্যাক্সিমাম, সো উই হ্যাভ টু গো টু দ্য ওয়াশ। আমি গিয়ে দেখলাম যে আমার ওয়াশিং রিজেক্টে ওখানে গিয়ে দেখলাম যে কী কী রিজেকশন হয়। দেখা গেল যে রিওয়াশের কারণে গার্মেন্টস নষ্ট হয়ে যাওয়ার পরিমাণ বেশি, অর্থাৎ রিওয়াশ করছে। এখন রিওয়াশ বিভিন্ন কারণে হতে পারে, ওয়াশিংয়ের কেমিক্যাল ডোজিং, টাইমিং এক্সেট্রা এক্সেট্রা। আরেকটা কারণে হতে পারে, আমরা এখনও জানি না, আমরা এখনও ইনফরমেশন থেকে ডেটায় যাওয়ার চেষ্টা করছি। আমি কি করলাম? ওয়াশিংয়ের ডেটাগুলো নিলাম, কোন স্টাইল কতবার রিওয়াশ করছে, কত পার্সেন্ট রিওয়াশ হয়েছে, তারা কি রেসিপি ইউজ করছে, ওয়েদার ইট ওয়াজ দ্য অ্যাপ্রুভ রেসিপি অর নট, তারা টাইমিংয়ে চেঞ্জ করছে কিনা, ডোজিংয়ে চেঞ্জ করছে কিনা, ব্লিচিং এটা সেটা চেঞ্জ করছে কিনা, এই ডাটাগুলো নিলাম। সাথে আরেকটা কারণ কি হতে পারে, ডিউ টু ফ্যাব্রিক কোয়ালিটি, এটা যেটা অ্যাপ্রুভাল শেড ছিল, ফর এক্সাম্পল আমি যদি এই ব্লেজারটা বানানোর অর্ডার নেই, আমাকে প্রথমে একটা ছোট ফ্যাব্রিকে এটার কালারটা কোন কালার বানাবো এটা আমাকে অ্যাপ্রুভ করায় দিতে হয়। এরপরে বাল্ক যখন আনবো, এটা একটা ব্লু ফ্যাব্রিক সেট, আমি যেই ফ্যাব্রিকটা আনলাম সেটাতে রেডিশ টোন, এটা হয়ে যাবে রেডিশ ব্লু, শেড মিলবে না, অথবা লাইট হবে অথবা ডিপার হবে। তখন ওয়াশিংয়ে কি হয়, এটা একটা কারণ, তাকে ট্রিটমেন্ট করে করে এই অরিজিনাল শেডে নিয়ে আসার চেষ্টা করে, তখনই তাদের রিওয়াশ করতে হয়। এখন তো দেন তাহলে আমাকে জানতে হবে এই পার্টিকুলার গার্মেন্টসগুলো, যে গার্মেন্টসগুলোর আমি দেখতে পাচ্ছি আমার ফেব্রুয়ারি মাসে ওয়াশিং রিজেক্ট ম্যাক্সিমাম, সুইং ফিনিশিং রিজেক্ট, ইট ইজ ডিউ টু মেকিং ইনএকিউরেসি। এটা ধরে নিলাম এটা সলিড, আমার ফ্যাক্টরিতে পার্টিকুলার কোন প্রসেসের ডিফেক্ট ওটা খুঁজে বের করে ওই প্রসেসে কাজ করতে হবে। এখন ওয়াশিং রিজেক্ট একটা কারণ হতে পারে ওয়াশ ইটসেলফ, আরেকটা হতে পারে ফ্যাব্রিক। এখন আমি আস্তে আস্তে ডেটায় যাচ্ছি। সো লেটস সি, ওই একই মাসে ওই স্টাইলগুলোর ফ্যাব্রিকের রিপোর্ট কি ছিল। ফ্যাব্রিকে দুই রকম রিপোর্ট হয়, একটা হচ্ছে ফ্যাব্রিকের শেড কন্টিনিউটি,
যখনই বাল্ক ফ্যাব্রিক আসে আমরা এটাকে বলি ম্যাট, একটু লিখে রাখতে পারেন, এই ওয়ার্ডগুলো শুনবেন। ম্যাট হচ্ছে আমার যদি 100টা রোল আসে, 100টা রোল থেকে আমি 100টা টুকরা কেটে ওগুলোকে সেলাই করে একটা স্কোয়ার ম্যাট বানাই, কম্বিনেশন অফ ডিফারেন্ট রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, রোল নাম্বার 4, 5, 6 করে ওদেরকে স্টিচ করে একটা বড় ব্যানারের মতো বানাই, যেখানে প্রত্যেকটা রোলের একটা করে টুকরো রিপ্রেজেন্ট করে। আমরা ওই ম্যাটটাকে ওই গার্মেন্টসের অরিজিনাল অ্যাপ্রুভড ওয়াশে ওয়াশ করে ফেলি, আমরা এটাকে বলি ম্যাট শেড বা ম্যাট শ্রিঙ্কেজ। ফ্যাব্রিকের আরেকটা টেস্ট হয়, এটা হচ্ছে ইটসেলফ ফ্যাব্রিক ইন্সপেকশন, অর্থাৎ যে ফ্যাব্রিকটা এসছে আমরা ওখানে 10% 20% ইন্সপেকশন করি, করে বিভিন্ন ক্যাটাগরির ডিফেক্ট আছে ডিফাইন করা, ওই ডিফেক্টগুলো কতটুকু পাই ওটার উপর বেস করে ফর্মুলা আছে, ফর্মুলা অনুযায়ী পাস হয় ফেল হয়। এখন আমরা কাজ করছি কি নিয়ে, যে শিপমেন্ট চলে গেছে, ওখান থেকে রিজেক্ট হয়েছে, দ্যাট মিনস আমাদেরকে সেই ডাটাগুলোই নিতে হবে যেই ফ্যাব্রিকগুলো পাস ছিল। এই পাস করা ফ্যাব্রিকগুলোর ডাটা নিয়ে আমি দেখলাম আপনারা এই চার্টটাতে যদি দেখেন, দেখবেন কয়েকটা বার আছে রেড, অর্থাৎ এটা হচ্ছে ফ্যাব্রিক মিল ওয়াইজ সামারি করেছি। এই ফ্যাব্রিক মিল থেকে আমরা ওই পুরো ফেব্রুয়ারি মাসে যা যা ফ্যাব্রিক এনেছি তার 69% ওয়াশের পরে শেড পাস হয়েছে, অর্থাৎ তার কাছ থেকে যদি আমি 1000 রোল এনে থাকি, 690টা রোল পাস হয়েছে, বাকি রোলগুলো পাস হয়নি। এই ফ্যাক্টরি যা এনেছি তার 100% পাস, এই ফ্যাক্টরি যা এনেছি 100%, এই ফ্যাক্টরি আরবিন্দ লিমিটেড এর 80% পাস হয়েছে, 20% ফেল করেছে, ফ্যাব্রিকের টোনাল কোয়ালিটি ভালো ছিল না। এই ফ্যাব্রিকের বর্ধমান টেক্সটাইল এর 53% পাস করেছে, অর্থাৎ another 47% ফেল করেছে। এটার ইম্প্যাক্টটা কি? এটার ইম্প্যাক্ট হচ্ছে এই ফেল করা ফ্যাব্রিকগুলোকে নিয়ে ওয়াশকে আবার R&D করতে হয়। ওয়াশ কি করে? যদি এটা রেডি স্টোন থাকে, এখানে কিছু ব্লু স্টোনের কেমিক্যাল ইউজ করে এটাকে লাইট করে, ডিপ করে, ওয়াশিং টাইম বাড়ায়, স্টোন বাড়ায়, করে অরিজিনাল যে শেড, সেই শেডের কাছাকাছি ম্যাট অবস্থায়, আমি বলছি ম্যাট অবস্থায় আনার চেষ্টা করে একটা মডিফাইড রেসিপি তৈরি করে, যে হ্যাঁ তখন বায়ার এটা অ্যাপ্রুভ করলে অরিজিনাল রেসিপির পরেও এই পার্টিকুলার রোলগুলোর জন্য এই রেসিপিতে তাকে ওয়াশ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে এটার পরিমাণ কতটুকু? এই তিনটা যে রেট, এই তিনটা ফ্যাব্রিক মিলের টোটাল রোলের পরিমাণ হচ্ছে টোটাল ফেব্রুয়ারিতে যতগুলো রোল আমরা কেটেছি, ওই ফ্যাক্টরি কেটেছে তার 35%, অর্থাৎ সারা মাসে আমার যতগুলো ফ্যাব্রিক আমরা ইউজ করেছি তার 35% রোলই প্রথমবার শেডে পাস করে নাই। তো একটা হিউজ পরিমাণ রোলকে আমার রিট্রিটমেন্ট করতে হয়েছে। দ্যাট মিনস এই 35% রোলস মিনস হচ্ছে 3.5 লাখ গার্মেন্টস। এইগুলো কি ফার্স্ট ওয়াশ হবে? মিসিং হয়ে যেতেই পারে, শেড মিক্স আপ হতেই পারে। তখন কি হবে? দেখা যাবে যে একই ব্যাচে কিছু গার্মেন্টস লাইটার, কিছু গার্মেন্টস ডিপার, ডিউ টু দিস যদি কোনো কারণে মিক্স আপ হয়ে যায়, তখনই কি করতে হয়? ওয়াশ কি করে কোয়ালিটি ওইগুলোকে আলাদা করে ওগুলোকে আবার ওয়াশ করে। তো যতবার রিওয়াশ করতে থাকে ফ্যাব্রিকের এন্ডিওরেন্স নষ্ট হয়ে যায়, সিম ফেটে যায়, বিভিন্ন রকম কমপ্লেক্সিটি তৈরি হয়। তো প্রত্যক্ষ ছাড়াও পরোক্ষভাবে আমার যেহেতু এই খারাপ শেডের ফ্যাব্রিকের পরিমাণ সিগনিফিক্যান্ট, এর রিওয়াশের কারণেও কিন্তু আমার কিছু রিজেকশন হবে, এটা আমি শিওর হয়ে গেলাম। দেখেন ইনফরমেশন থেকে আস্তে আস্তে ডেটায় যাচ্ছি। প্রথম গ্রাফে আপনার আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছিল? দ্য প্রবলেম ইজ ওয়াশ। তো এখন দেখা গেল যে এই ফ্যাব্রিকের এই তিনটা ফ্যাক্টরির ফ্যাব্রিকের শেডে প্রবলেম। আমরা এবার এই ডাটাটাকে আরেকটু জাস্টিফাই করি, দেখি যে এই তিনটা ফ্যাক্টরির ফ্যাব্রিক কোয়ালিটি রিপোর্ট কি বলে। এই তিনজনের ফ্যাক্টরির ফ্যাব্রিক কোয়ালিটি রিপোর্টে বলে তাদের, আমি শর্টকাটে বলছি, এই যে রেড মার্কগুলো দেখেন, তাদের
একজনের অনেক রকম ডিফেক্ট আছে, তার ভিতরে এই তিনজনের কমন হচ্ছে ফরেন ইয়ার্ন। লিখে রাখতে পারেন ফরেন ইয়ার্ন। ফরেন ইয়ার্ন মিন্স হচ্ছে আবার যেই ফ্যাব্রিক যেই ইয়ার্ন হওয়ার কথা ছিল তার ফাঁকে ফাঁকে অন্যান্য ইয়ার্ন, কন্ট্রাস্ট, যেটা আসলে আমাকে তুলে ফেলতে হবে, আদারওয়াইজ আই ক্যানট শিপ দ্য গার্মেন্টস। ফরেন ইয়ার্নের পরিমাণ অ্যাভারেজ 50% বা 45%। আচ্ছা, তারপর নট, স্লাব এবং স্পট, নট, স্লাব এবং হচ্ছে থিক ইয়ার্ন। এইগুলো হচ্ছে নট মানে হচ্ছে গিট্টু, তারপর হচ্ছে স্লাব, আরেকটা হচ্ছে থিক ইয়ার্ন। থিক ইয়ার্ন মানে কোনো কোনো জায়গায় থিক হয়ে যাওয়া। এইগুলো যদি পরিমাণে যাই থাকুক না কেন, এগুলো যখন ওয়াশে যাবে, গিয়ে যখন স্টোনের ট্রিটমেন্ট হবে ওই জায়গায়। সো ইউ গাইজ আর ইয়াংস্টার্স, আপনাদের সাথে আমাদের পার্থক্য কি জানেন? আপনাদের সাথে আমাদের পার্থক্য এটা আপনাদের জানতে হবে। এটা জানলে ইট উইল রিয়েলি এনকারেজ ইউ। আপনারা যারা ইয়াংস্টার, আপনাদের সাথে আমরা যারা ওল্ডিশ, আমাদের সাথে আপনাদের বড় পার্থক্য হচ্ছে উই ওয়্যার নট ডেটা ড্রিভেন। হ্যাঁ, আমাদের বেনিফিট হচ্ছে আমাদের কিছু টেকনিক্যাল এক্সপেরিয়েন্স হয়েছে, বাট ডেটা ইউজেস এবং অ্যানালাইসিস আমি 100% শিওর আপনাদের এখানে অলমোস্ট এভরিওয়ান আমার থেকে বেশি ভালোভাবে ফেসবুক ইউজ করতে পারে, অথবা লিঙ্কডইন ইউজ করতে পারে, অথবা অন্য কোনো সোশ্যাল সাইট ইউজ করতে পারে। হোয়াট ডাজ ইট মিন? টেকনোলজি অ্যান্ড ডেটা ইউজেসে ইউ গাইস আর ওয়েল অ্যাডভান্সড। প্লিজ এটাকে মাথায় রাখেন। দিস ইজ ইয়োর বেনিফিটস। ইউজ দিস ইন ইয়োর ওয়ার্ক অ্যাজ ওয়েল। আপনাদের কাজেও ইউজ করেন। আমাদেরকে অনেক কষ্ট করতে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে কি যেন বলে, ওই যে আপনার কি যেন বলে ভার্চুয়াল রিয়ালিটি, ব্লা ব্লা ব্লা, এগুলো আপনারা কিন্তু এই জিনিসগুলো খুব ইজিলি বোঝেন। আমরা ইন্ডাস্ট্রি এখন চেষ্টা করছে ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে সেল করতে, ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে ডিজাইন করতে। ইউরোপে কিছু স্টোর হয়েছে যেখানে একটা কাস্টমার গিয়ে একটা মিররের সামনে দাঁড়ায়, সে ওখানে গিয়ে বলে যে আমাকে হোয়াইট টপস এবং ব্লু স্কার্ট দেখাও। ওই মিররে সে যে কাপড়ই পরা থাকুক, ওই হোয়াইট এবং ব্লুর কম্বিনেশনের কাপড় তার গায়ে সেট করে তাকে দেখানো হয়। তাকে কাপড় খুলে ট্রায়াল দিতে হয় না। সে 5 মিনিটসে 100টা কম্বিনেশন দেখতে পারে তাকে কেমন লাগে। সে ওখান থেকে সিলেক্ট করবে, সাথে সাথে বিল হয়ে যাবে কাউন্টারে। দেয়ার ইজ নো সেলসম্যান। তো আপনাদের বেনিফিট হচ্ছে ইউ গাইস আর মোর টেকনোলজি ড্রিভেন। সো প্লিজ ইউজ দিস। এটাই এখন দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রি যে রেভলিউশনটা হচ্ছে, ইন্ডাস্ট্রি 4 যেটাকে আমরা বলছি, ইন্ডাস্ট্রি 4-এ আমাদের সবাইকে অ্যাডপ্ট করতে হবে। আগে আমরা হচ্ছে ওই এক্সেল কাগজপত্র, আগে কি হতো, একটা কাগজের টুকরো পকেটে নিয়ে কলম দিয়ে হিসাব করে করে গার্মেন্টস চলতো। এখন চলে না, চলবেও। সো এটাকে ইউজ করেন, ডেটা নিয়ে ঘাটাঘাটি করেন। টেকনিক্যাল নলেজ একদিনে হবে না, আপনাকে ইয়ার আফটার ইয়ার আস্তে আস্তে আপনি শিখে যাবেন। বাট যে উইজডম, একটা ডেটাকে বিভিন্ন ওয়েতে দেখার যে উইজডম, ওটা আপনাদের ভিতরে বিল্ট ইন আছে, বিকজ অফ দ্য জেনারেশন। যেটা আমরা চেষ্টা করলেও এই লেভেলে যেতে পারবো না, আমাদেরকে অনেক পরিশ্রম করে আমি হয়তো কাছাকাছি যেতে পারবো, যেটা আপনাদের বিল্ট ইন, আপনারা পেয়ে আসছেন। সো প্লিজ ইউজ দিস ইজ এ বেনিফিট। আই উইশ আই ক্যান রিবর্ন ইন ইয়োর জেনারেশন। আমি বেশ কিছু বছর আগে ফেরত গিয়ে যদি আপনাদের জেনারেশনে আসতে পারতাম, আমি হয়তো আরো ভালো করতে পারতাম। সো একটা এরিয়া, এই যে আমরা বলছি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, লিন ম্যানুফ্যাকচারিং, এরা কি বলে, সিস্টেমেটিক ওয়েতে আপনি একটা প্রবলেম স্টেটমেন্টকে নেবেন, স্টেপ বাই স্টেপ ইমপ্রুভ করবেন। দিস ইজ হোয়াট আই এম সেইং। সো ডোন্ট গেট বদার্ড উইথ দিস হেভি ওয়ার্ডস, যে লিন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, 6 সিগমা। আপনি তো ভয়ে রাতে গিয়ে গুগলে সার্চ দিবেন, 1000 ওয়েবসাইট আসবে, আপনি বলবেন বাপরে বাপ, থাকা দরকার নেই, তার থেকে ফেসবুকে গিয়ে দেখি কয়েকটা লাইক আসছে। দিস ইজ হোয়াট রিয়েলি হ্যাপেন। আমি সাইকোলজিক্যাল পয়েন্টটা বলছি। সো ডোন্ট গেট বদার্ড উইথ দিস বিগ ওয়ার্ডস। বিষয় হচ্ছে ডু ওয়ান থিং ইন এ সিস্টেমেটিক ওয়ে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইনফরমেশন, হোয়াট ইজ ডেটা। সো একটা এরিয়া আমি বলছি, রিজেকশন নিয়ে আপনারা কাজ করতে পারেন। আপনারা রিজেকশনটা কোথায় পাবেন? প্রপার ডেটা, গার্মেন্টসে। ওদের ফিনিশিংয়ে যখন শিপমেন্ট যায়, দিস ইজ ভেরি ইজি। 1000 পিসের অর্ডার,
900 পিস শিপমেন্ট গেছে, 100 পিস রিজেক্ট হয়েছে। ওরা গনে গনে বলে দিবে ওয়াশের জন্য কয়টা, সুইংয়ের জন্য কয়টা, ফ্যাব্রিকের জন্য কয়টা। আমার ইনিশিয়াল ইনফরমেশনে ফ্যাব্রিকের রিজেকশন দেখাচ্ছিল কত, 9%। বাট ফ্যাব্রিক ইন্সপেকশনের ডাটা দেখে হাউ ডু ইউ ফিল? ফ্যাব্রিক ইটসেলফ এ বিগ প্রবলেম। তো তাহলে ফ্যাব্রিকের ডাটা কম আসছে কেন? কারণ ফ্যাব্রিকের শেডের কারণে, রিওয়াশের কারণে যে টিয়ারিং হয়ে গেছে, সিম নষ্ট হয়েছে, ওটা তো ফ্যাব্রিকের ঘাড়ে যায় না, গেছে সুইংয়ের ঘাড়ে বা ওয়াশের ঘাড়ে। অ্যাকচুয়ালি ওটার পিছনে পেনিট্রেট করছে দিস 35% অফ ব্যাড ফ্যাব্রিক্স। আমাদের দেশে উইথ অল ডিউ রেসপেক্ট এই জায়গাটা ফ্যাব্রিক ইন্সপেকশন এবং যে ফ্যাব্রিকের যে ম্যাচ শেড অ্যানালাইসিস, এই কাজগুলো করে 30 থেকে 40 হাজার টাকা বা ম্যাক্সিমাম 50 হাজার টাকা স্যালারির একটা ইনচার্জ অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যে ঠিক মতো 2 লাইন ইমেল লিখতে পারে না, টু মি ওইখানে থাকা উচিত টেক্সটাইল ইঞ্জিনিয়ার, হাইলি এক্সপেরিয়েন্স, যার স্যালারি হবে মোর দেন 100,000 or maybe 150 or 200,000, because this is the 65% of your FOB and it should be duly analyzed. So এই ফ্যাব্রিকের যখন আমাদের বিভিন্ন রকম ডিফেক্টগুলো আসে, আমরা কি করি, আমাদেরকে তখন কিছু অগমেন্টেড ডিসিশন নিতে হয়। ওকে, আমার এই 20% ফ্যাব্রিকে হচ্ছে টোনাল প্রবলেম, আমি এটা কীভাবে কাজ করব। এই 20% ফ্যাব্রিকে আমার আছে ফরেনিয়ার, আমাকে এটা এভাবে ট্রিটমেন্ট করতে হবে। আমার এই 20% ফ্যাব্রিকে আছে নট এবং স্লাব অথবা থিক ইয়ার, আমার এটাকে। সো ফ্যাব্রিক ইন্সপেক্টর হিমসেলফ will give a manufacturing guideline how to treat this fabric. This is what really absent in our industry in majority case. Very few factories where যে fabric inspection room থেকে একটা proper analysis এবং guideline বের হয়। This is the least developed area in our country where fabric is the most important part of your garments. So এই জায়গাটা I can say is a big potential. If you guys are interested, আপনারা কি সবাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করছেন? ও ওয়াও, আমি তো এটা প্রথমে মাথায় ছিল না। সো আই এম অন দ্য রাইট ট্র্যাক অ্যাকচুয়ালি। ট্রাস্ট মি, আমি আপনাকে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকেই বলছি। একটা ফ্রেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার 2 বছর আগে কোনো একটা ফ্যাক্টরিতে জয়েন করেছিল এক্সিস্টিং ফ্যাব্রিক ইন্সপেকশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। Now, after 2 years, he is a full manager with 40% more salary than the previous manager. After 2 years, huh? Just 2 years. কেন? সে কিভাবে পারছে? সে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, সে ফ্যাব্রিকের বেসিক কিছু ইনফরমেশন 4 বছর 3 বছরে পরে আসছে। সে কাজ করতে, he is a young guy. He is a 2020 generation guy. He understands data, he understands Excel, he understands analysis. He can modify an information to a data and make it presentable and analytic. So he can give a better directions. এখন তার এই ফ্যাব্রিকের কালার ব্লুর জায়গায় হোয়াইট হয়েছে, কেন হয়েছে এটা তো তার জানার জন্য তাকে প্রফেসর হওয়ার দরকার নেই। দেয়ার আর লট অফ টেকনিশিয়ানস যার কাছে গিয়ে সে ইনফরমেশন নিতে পারে। সো দ্য পিপল, আপনারা দেখবেন জেনারেলি একটা কথা মার্কেটে শুনবেন, ইন্ডিয়ান শ্রীলঙ্কানরা এসে ইন্ডাস্ট্রি ভরে গেছে, অনেকে দেখবেন গালিগালাজ করে। ওদের বেনিফিট কি জানেন? ওরা টেকনিক্যালি যাই হোক, দে ক্যান প্রেজেন্ট ইন এ মাইন্ড ব্লোয়িং ওয়ে, দে ক্যান ইউজ ডেটা। তারা এক্সেল বেস, তারা পিসি বেস, তারা টেকনিক্যালি যাই হোক না কেন, তারা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশনগুলো গ্যাদার করে প্রপার ওয়েতে, ফাস্টেস্ট ওয়েতে, সিম্পল ওয়েতে ম্যানেজমেন্টকে ডাটাগুলো দিতে পারে এবং গাইডলাইনগুলো দিতে পারে। ওই ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য আপনার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো দরকার নেই। ইউ হ্যাভ টু হ্যাভ সাম উইজডম, ইউ হ্যাভ টু হ্যাভ সাম ভিশনারি থিঙ্ক, দ্যাটস ইট, আর কিছু না। সেটা লিঙ্ক করি আমরা কিভাবে? প্রথমে পেলাম কি, আমার যে 1000 পিস গার্মেন্টস রিজেক্ট হয়েছে তার ভিতরে ওয়াশের কারণে ম্যাক্সিমাম, সেকেন্ড হচ্ছে সুইংয়ের কারণে, ফ্যাব্রিকের কারণে অল্প। পরে আমরা অ্যানালাইসিস করতে করতে কি পেলাম? দিস আর অ্যাকচুয়াল ডেটা অফ ফেব্রুয়ারি ফ্রম এনি ফ্যাক্টরি ABC। তাহলে এই অ্যাকচুয়াল ডেটাতে কি পেলাম? যে আমার কয়েকটা ফ্যাক্টরির ফ্যাব্রিক
যার ভলিউম 35% অফ দ্য টোটাল ফ্যাব্রিক, যাদের শেড অ্যাপ্রুভ হওয়ার রেট হচ্ছে 70%, 30% শেড প্রথমেই ডিসঅ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, রিজেক্ট হয়ে যাচ্ছে। এটাকে রিট্রিটমেন্ট করে করে করতে হচ্ছে। এবং ওই ফ্যাক্টরিগুলোরই ফরেনিয়ার এবং পার্টিকুলার কিছু ডিফেক্ট এত বেশি, যেটার কনসিকোয়েন্স হতে পারে হোলস অ্যান্ড আদার থিংস। এবং প্র্যাকটিক্যাল গার্মেন্টসগুলো নিয়ে রিলেট করলে দেখা যাবে, আমরা মানে ওটা দেখা গেছে যেই গার্মেন্টসগুলোতে হোল হয়েছে ওগুলোর হ্যান্ডফিল খুব খারাপ। যে গার্মেন্টসগুলোতে সিম বাস্ট হয়ে গেছে ওগুলোর হ্যান্ডফিলটা খুব খারাপ। হ্যান্ডফিল খারাপ হয় কখন? যখন রিওয়াশ হয়। একটা গার্মেন্টস যদি রিওয়াশ বেশি হয় ওটা দেখেই বোঝা যায়। সো দিজ আর সাম অ্যানালাইটিক অ্যাবিলিটি, যেটা দিয়ে ইউ ক্যান রিয়েলি ফাইন্ড দ্য রুট কজ। আপাত দৃষ্টিতে প্রথম পাইচার্ট দেখে আমরা কি করতাম? ওয়াশকে গালিগালাজ করে দিতাম, কারেক্ট? তারপর সুইং ফ্যাক্টরিকে বলতাম যে টেকনিক্যাল ম্যানেজার খারাপ, প্রোডাকশন ম্যানেজার খারাপ, পিএম কাজ করে না। এগুলো আপনারা শুনবেন যখন ইন্ডাস্ট্রিতে যাবেন। বাট অ্যাকচুয়ালি সামথিং রং উইথ দ্য ফ্যাব্রিক মিল, সামথিং রং উইথ দ্য পারচেজিং অফ দ্য ফ্যাব্রিক, মেবি ইনফরমেশনটা ম্যানেজমেন্টের কাছে নাই। সো ইফ উই ক্যান রিডিউস দিস, অটোমেটিক্যালি কিন্তু আপনার রিওয়াশের পরিমাণ কমে যাবে, শেড মিসম্যাচের টেন্ডেন্সি কমে যাবে, the garment will be more qualityful. এইটাতে, এই জায়গাটাতে যেহেতু আপনারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমার মনে হয় দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং এরিয়া যেখানে আপনারা কাজ করতে পারেন।